স্তম্ভিত হয়ে ভ্যাবাচাকা খায় মেঘা। রৌদ্র বাঁকা হাসি প্রগাঢ় করে ১ পা ২ পা করে এগিয়ে আসে। দূরত্ব কমিয়ে কাছাকাছি আসে মেঘার। ৫ ফুট উচ্চতার মেঘার তুলনায় ৫ ফুট ১০ ইঞ্চির রৌদ্র অনেকটা লম্বা। ও কাছাকাছি আসতেই মেঘা মাথা উঁচিয়ে চোখ তুলল। একরাশ তিক্ত বিরক্তি নিয়ে চাইল রৌদ্রের চোখ বরাবর। রৌদ্র একটু আগে নিজের বলা কথাটাকে ঢাকতে ঝুঁকে বলল মৃদু স্বরে, গুড মর্নিংয়ের পরিবর্তে গুড মর্নিং বলে উইশ করতে হয়, জানিস না? নাকি ওয়ার্ডটা আদ্র শেখায়নি তোকে? বিব্রত হলো মেঘা, পিছিয়ে আসলো ছিটকে। বলল তিরিক্ষি হয়ে, গুড মর্নিং না ছাই। এই রাইনোমুখ ফেস দর্শনে ঘুম ভাঙল আজ আমার। না জানি দিনটা কেমন যায়, যত সব। সকালের শুরুটাই বিগড়ে দিল। হোয়াট? হু ইজ রাইনোমুখ? রাইনো কাকে বলছিস তুই? রেগে বলল রৌদ্র। মেঘা হেলাফেলা করে বলল, আপনাকে। ঘুম থেকে উঠে তো আর কাউকে দেখিনি। তেরে এগোলো রৌদ্র। ইডিয়েট! একটা থাপ্পড় খেয়েও শিক্ষা হয়নি, মার খেতে চাইছিস সকাল সকাল? দুটো থাপ্পড় মেরে গুড মর্নিংটাকে ব্যাড মর্নিং করে দিই। এমনিতেও এখনও আমার হাতে ৪৯টা থাপ্পড় খাওয়া বাকি আছে তোর, শোধ করতে হবে তো। থাকবো না আমি বেশি দিন, আর ১০টা দিন আছি শুধু, তারপরই তো চলেই যাব আবার। এই ১০ দিনে ৪৯টা থাপ্পড় মিটিয়ে তবেই যাব। এক কাজ করি, রোজ রোজ ৫ বেলা ৫টা করে সপাটে থাপ্পড় মারি তোকে, তাহলে দিন শেষে হিসেব মিলে যাবে ঠিক। খাবি আমার হাতের থাপ্পড়? এক থাপ্পড়ে কাল সারাদিন কিচ্ছু খাসনি। এভাবে রোজ রোজ থাপ্পড় খেলে অন্ন বেঁচে যাবে এই বাড়ির। কথাগুলো বোধগম্য হলো না মেঘার। কিসের থাপ্পড় আর কিসের হিসেব? মুখ বাঁকালো মেঘা, অতটা গুরুত্ব দিল না। গা ম্যাচ ম্যাচ করছে। নিচে নেমে শাওয়ার নেবে আগে। রৌদ্রের কথার পরিপ্রেক্ষিতে আর প্রতিক্রিয়া দেখালো না মেঘা। মুখ বাঁকিয়ে রৌদ্রকে উপেক্ষা করে ছাদের দরজার দিকে পা বাড়ালো। দরজা পেরিয়ে সিঁড়িতে পা রেখে পিছু ফিরে রৌদ্রকে আরও একবার দেখে মুখ গোল করে বিড়বিড় করে বোঝালো, রাইনোমুখ। অতঃপর দ্রুত বেগে এক ছুট লাগালো দোতলায়। এদিকে আক্রোশে ফুঁসে উঠল রৌদ্র। এই মেয়েটা আবার ওকে গন্ডার মুখ বলল। তার মানে ও গন্ডারের মতো দেখতে? নিজের সৌন্দর্যে কুৎসিত তকমা লাগতেই বীভৎস ক্ষেপে যায় রৌদ্র। তীব্র রাগ সমেত দাঁত খিচে মেঘাকে পেছন থেকে ডেকে ওঠে কর্ধে, ইভারা! মেঘা তরতরিয়ে সিঁড়ি বেয়ে নামছে। করিডোরে এক ছুটে নিজের ঘরের দিকে এগোলো। ৭:৩০ বাজে এতক্ষণে। শাওয়ার নিয়ে ফ্রেশ হতে হবে, আজ নিশ্চিত দেরি করবে ও। ওদিকে টুকটুকি উঠেছে কিনা কে জানে, উঠলে তো এতক্ষণে মেঘার খোঁজ করত। খোঁজ করেনি তার মানে ওই কুম্ভকর্ণ এখনও বেঘোরে ঘুমাচ্ছে। ছটফটিয়ে নিজের ঘরের দিকে এগোতেই আদ্রের মুখোমুখি হলো মেঘা। ছাদ বেয়ে নামতে গেলে শুরুতেই আদ্রের ঘর পড়ে, তারপর ওদের ঘর। আকস্মিক আদ্রের সম্মুখবর্তী হতেই ছটফটে মেঘা কুঁকড়ে গেল। চিবুক নামিয়ে ঢোক গিলল। আদ্র ফিটফাট হয়ে সবে ঘর থেকে বেরোচ্ছিল শার্টের হাতা গোটাতে গোটাতে। মেঘাকে এমত অবস্থায় দেখে কপাল কুঁচকে ফেলল। এই মেয়ে এই সময় ছাদে উঠেছিল? সন্দেহ কাটাতে রাশভারী গলায় প্রশ্ন করল আদ্র। ছাদে উঠেছিলি? মেঘা ছাদে ঘুমানোর ব্যাপারটা পুরোটাই চেপে গেল। মুখ খুললেই বকা খাবে আদ্রের কাছে। চিবুক খানিক তুলে হাতের ফ্রেমটাকে পেছনে লুকিয়ে নিল। আমতা আমতা করল, না মানে হ্যাঁ, একটু হাওয়া খেতে উঠেছিলাম। কটা বাজে দেখেছিস? টাইমিং সেন্স আছে? চটপট তৈরি হয়ে নিচে আসবি। আচ্ছা। এইটুকুনি বলেই ঘরে ঢুকল মেঘা। আদ্র ডান হাতটা গোটাতে গোটাতে ওর থেকে দৃষ্টি সরালো। সামনে তাকাতেই বিস্ময়ে চোখজোড়া সূক্ষ্ম হয়ে আসলো ওর। ছাদে সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে নামছে রৌদ্র। নেমেই করিডোরে থামল।
চোখাচোখি হলো দুই ভাইয়ের। আদ্র হতবাক হতে ভুলল না। প্রশ্ন জাগল মনে। রৌদ্র ছাদে ছিল আর মেঘাও একসাথে ছিল এ দুটোতে। চোখের সূক্ষ্মতা বাড়ে আদ্রের। রৌদ্র ওকে দেখে হন্তদন্ত অবস্থার পরিবর্তন আনল, স্বাভাবিক হলো। নীরবে শ্বাস ফেলে মেঘার পিছু ছেড়ে উল্টো পথে নিজের ঘরে ঢুকল। বেশ কিছুক্ষণ হতচকিত হয়ে তাকিয়ে রইল আদ্র। মেঘা ঘরে ঢুকে দেখে সাফা এখনও হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমোচ্ছে। এই মেয়ের ঘুমের অভ্যেস একদম ভালো না। ফাঁকা খাট পেয়ে মারাই চালিয়েছে পুরো খাটে। ঘুমের ঘোরে হামাগুড়ি দিয়ে ঠিক খাটের কর্নারে এসে থেমেছে। আর একটু হলেই পড়ে যাবে এমন দশা। মেঘা দুই দিকে মাথা নাড়ালো। হাতের ফ্রেমটা আগের জায়গায় রেখে চেঁচিয়ে ডাকল সাফাকে। সাফা ডাক শুনে নড়ে চড়ে উঠল। মেঘা ড্রয়ার থেকে কাপড় বের করে ওয়াশরুমের দিকে এগোতে এগোতে আবার ডাকল ওকে। এই মেয়ে ডাক শুনে উম করে নড়ে চড়ে আবার ঘুমে তলিয়ে যাচ্ছে। ওঠার নাম নেই। মেঘা ওয়াশরুমে ঢোকার আগে থামল। ফিরে এসে এসি অফ করে দিয়ে ঢুকলো ওয়াশরুমে। সময় নেই। গরমের দাপটে ঠিক উঠে যাবে এই মেয়ে, যা ভাবল হিতে বিপরীত। শাওয়ার নিয়ে বেরিয়েও এই মেয়েকে ঠিক একই অবস্থায় দেখল পড়ে পড়ে ঘুমাতে। অথচ ভার্সিটির দেরি হয়ে যাচ্ছে। বিরক্ত হলো মেঘা। চটপট এগিয়ে ঝাঁকিয়ে ডাকল সাফাকে। এই টুকটুকি, উঠবি এখন? আর কত ঘুমাবি? দেরি হয়ে যাচ্ছে। এই গরমেও হেরফের নেই তোর। আজব তো, গরম লাগছে না? ওঠ। সাফা নড়ে চড়ে মুখ খুলল কাতর কণ্ঠে। গরম লাগছে। এসিটা একটু অন করে দে না মেঘা। আর 1 ঘন্টা ঘুমিয়ে তারপর উঠব শিওর। মেঘা হতভম্ব হয়। কি বলে এই মেয়ে? হাতে সময় নেই আর ওনা কি আরও 1 ঘন্টা ঘুমাবে? ফোঁস করে শ্বাস ফেলে গলা উঁচিয়ে বলল মেঘা। 8:30 বেজে গেছে। এখন উঠবি না? থাক তুই, গেলাম আমি। আদ্র ভাইয়া তৈরি। গাড়িতে উঠে পড়েছে ইতোমধ্যে। আমি আর ভাইয়া চলে গেলাম। তুই থাক, মনে রাখিস। ভাইয়ার ক্লাস অযথা মিস করলে কিন্তু ভাইয়া ছাড়বে না তোকে। ক্লাসের সবার সামনে ঝাড়ি খেতে চাইলে ঘুমা। 1 ঘন্টা কেন, সারাদিন ঘুমা। আমি গেলাম। মেঘা মিছিমিছি ভয় দেখালো ওকে। ভাবল এবার হয়তো লাফিয়ে উঠবে ঘুম ছুটিয়ে, কিন্তু না। এই কুম্ভকর্ণের হেলদোল নেই। বরং হাত উঁচিয়ে বলল আধো গলায়, যা, গুড নাইট। মেঘা আশ্চর্য বনে যায়। এখন নাইট এই মেয়ের কাছে? মেঘা কোমরে এক হাত ঠেসে মুখ গোল করে তাকায় সাফার দিকে। কপাল চাপড়ে বলে, ওরে রাক্ষস রাজরাবণের ভাই কুম্ভকর্ণের মেয়ে ভার্সন, ঘুমা তুই। আমি আর ডাকতে পারবো না তোকে। বলেই গিজগিজ করে ঘর ছাড়ল মেঘা। ব্রেকফাস্ট করে তারপর তৈরি হবে। সকাল এখন 10:45। লেকচারার আদ্রিয়ান কাবির আদ্র গুরুভার হয়ে লেকচার ঝাড়ছে ক্লাসে। সবার গহীন মনোযোগ ওর দিকে। লেকচারের সাথে সাথে সবটা নোটস করছে সকলে। একমাত্র নোটস করা থেকে বিরত সাফা। মেঘা ওর পাশের সিটে বসে সুন্দর করে নোটস করছে। মেঘা যেহেতু করছে সেহেতু ওর করে লাভ কি? সাফা পিট পিট করে একবার ডানে তো আরেকবার বামে তাকাচ্ছে। 2 ব্রিলিয়ান্ট ওর দুই পাশে, ডানে মেঘা আর বামে শিশির, আর মাঝখানেও একলা নির্বোধ। জোরপূর্বক আদ্রের কথাগুলো মাথায় ঢোকাচ্ছে এই অনেক। খাতায় তুলতে গেলে গুলিয়ে যাবে সব। একসাথে এত ভারী ভারী লেকচার 2 জায়গায় ধরানো যায় নাকি? মাথায় ধরছে এই বিরাট ব্যাপার। মেঘা খাতায় ধরছে, পরে ওর থেকে নিয়ে নেওয়া যাবে। সাফা নিরীহ মুখে পিট পিট করে তাকিয়ে তাকিয়ে দেখছে। আদ্র একটু থেমে বোর্ডের কাছ থেকে সরে এসে নিজের চেয়ারে বসল। সবার মনোযোগ এখন খাতার দিকে। বোর্ডে সবটা নোট করে নিচ্ছে সকলে। পিনপতন নীরবতা পুরো ক্লাসরুমে।
এতক্ষণ আদ্র বকবক করলো হাত চালানোর সাথে সাথে। এখন বিরতি নিয়ে সে নিজেও চুপ। চোখ তুলে তাকায় আদ্র। ক্লাসের সব স্টুডেন্টকে দেখে নেয় এক পলক করে। সবাই লিখছে। এক পর্যায়ে দৃষ্টি আটকায় আদ্রের। সবাই লিখছে না, সাফা লিখছে না। কপাল কুঁচকে ফেলে আদ্র। এই মেয়ে লিখছে না কেন? বুক ডেস্কে কনুই ঠেসে গালে হাত রেখে মেঘার লেখা দেখছে সাফা। আদ্র উঠে দাঁড়ালো। নিঃশব্দে এগোলো ওদিকে। বাম দিক দিয়ে আলগোছে ওদের শাড়ির ডেস্কের পাশে দাঁড়ালো, ঠিক শিশিরের পাশে। পাশে কারোর উপস্থিতি টের পেয়ে লেখা ছেড়ে চোখ তুলল শিশির। আকস্মিক আদ্রকে দেখে খানিক চমকালো। তবে আদ্রের দৃষ্টি ওর নিজের দিকে নেই। এটা দেখেই স্বস্তিতে স্থির হলো মেয়েটা। বুকে আড়াআড়ি হাত গুটিয়ে সূক্ষ্ম নেত্রে অমনোযোগী সাফার দিকে চেয়ে আছে আদ্র। অথচ সাফা ওর আবির্ভাব টেরই পেল না। শিশির পরিস্থিতি বুঝে কনুই দিয়ে আলতো করে খোঁচালো ওকে। দুইবার খোঁচা খেয়ে মেঘার দিক থেকে শিশিরের দিকে বলতে বলতে ফিরল সাফা। কি হয়েছে? কথার শেষ হতে না হতেই নজর পড়ল সুঠামদেহী আদ্রের উপর। অমনি পিলে চমকালো মেয়েটার। চোখাচোখি হতেই হেঁচকি তুলল তৎক্ষণাৎ। দাঁত কেলিয়ে ঠোঁট আলগা করল। রাশভারী গলায় ধমকের সুরে বলে উঠল আদ্র, হোয়াট হ্যাপেন? এদিক ওদিক কি দেখছ? নোটস কোথায় তোমার? ভদ্রতার সহিত উঠে দাঁড়িয়ে আমতা আমতা করল সাফা। স্যার, না মানে হোয়াট? নোটস কোথায়? লেটস সি মি। নোট তো করিইনি আমি। জড়ানো গলায় মিনমিন করল সাফা। করুণ চোখে তাকালো। ইশারায় বোঝালো এত সবার সামনে যেন ছাড় দেয় ওকে। ধমকালে আদ্রের সাথে আড়ি করবে সে। বিপরীতে আদ্র মুখভঙ্গিমা আরও কঠোর করে শক্ত কণ্ঠে বলল, নোট করনি কেন? স্যার, হোয়াট স্যার? আনসার মি। নোট করনি কেন? ঠোঁট উল্টায় সাফা। মেঘা তো নোট করছে, এতেই হবে আমার। বেকার বেকার দুটো পৃষ্ঠার কলমের কালি নষ্ট করব কেন? আমরা সেম সেম। একজনের হলেই দুজনের হয়ে যাবে। আদ্র কথা না বাড়িয়ে পানিশমেন্ট দিল। পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবে। একে তো ক্লাসে অমনোযোগী, তার উপর উল্টোপাল্টা লজিকে মুখে মুখে তর্ক করছো। ইটস ইউর পানিশমেন্ট। বলি হনহনিয়ে ওদের পাশ থেকে সরে আসলো আদ্র। ক্লাসের সবাই লেখার ফাঁকে দৃশ্যটুকু দেখল। মুখ কালো করে ওষ্ঠ উল্টে ছলছল চোখে আদ্রের যাওয়ার পানে তাকিয়ে রইল সাফা। কেউ কেউ ঠোঁট চেপে হাসছে ওকে দেখে। বিকেলে অফিস থেকে বাড়ি ফিরেছেন তোফায়েল কাবির। ব্যালকনিতে ইজি চেয়ারে বসে ঝিমুচ্ছেন তিনি। চোখ লেগে আসছে তার। শরীর অবসন্ন লাগছে। শরীরের ভার টেনে ঘরে নিতেও দুর্বলতা আসছে। বয়স বাড়ার সাথে সাথে জোর কমে আসছে ইদানিং। চোখের পাপড়ি নিভিয়ে নীরবে বসে আছেন তিনি। রুবিনা কাবির ঘরে ঢুকলেন। ঘর থেকে সোজা বারান্দায় উপস্থিত হলেন। এই সময়ে এক কাপ চা নিয়ে আসতে ভুলে যাননি। চায়ের কাপখানা স্বামীর দিকে বাড়িয়ে দিয়ে গলা পরিষ্কার করে ডাকলেন তিনি। শুনছেন? চোখ মেললেন তোফায়েল কাবির। নড়চড় না করে উত্তর করলেন, হুম, বলো। চা এনেছি, নিন আগে। চায়ের কাপ হাতে নিলেন তোফায়েল কাবির। রুবিনা কাবির খানিক সময় চুপ থেকে কথা গুছিয়ে নিলেন মনে মনে। অতঃপর মুখ খুললেন, আমি যা বলেছিলাম তা কি মনে আছে আপনার? কি? রৌদ্রের বিষয়ে? ভুলে গেছি, আবার বলো। রৌদ্রের প্রতি তোফায়েল কাবিরের উদাসীনতা দেখে কেবলই দীর্ঘশ্বাস ফেললেন রুবিনা কাবির। বললেন, রৌদ্রকে আর ফিরতে দেব না আমি। যে করেই হোক ওর যাওয়াটা আটকান। দিনগুলো চোখের পলকে পেরিয়ে যাচ্ছে। ওর চলে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। আপনি যা খুশি করে আটকান আমার ছেলেকে। তোমার বেপরোয়া ছেলেকে আজ অবধি কখনো আটকাতে পেরেছি যে এবার পারব? চেষ্টা করলেই পারবেন।
চেষ্টা তো করে দেখুন। তোমার ছেলের হালচাল কিছুই বোধগম্য হয় না আমার। কিভাবে চেষ্টা করব? চেষ্টার জন্য একটা খুঁটি প্রয়োজন। সেই খুঁটিকে কেন্দ্র করে না হয় চেষ্টা করতাম, কিন্তু কি করব? শুভ্রের বিয়েটা দিয়ে দিন এই সময়ে, এতে করে রৌদ্র আটকে যাবে। শুভ্রর দিকটা ফেলতে পারবে না ও। এমনিতেও আংটি বদল তো হয়েই আছে। বিয়েটা বেকার বেকার আটকে রেখে লাভ কি? এখনও হাতে 10 দিন সময় আছে। এই 10 দিনের মাথায় ওদের বিয়ের ব্যবস্থা করুন। বিয়েতে রৌদ্রকে একবার আটকানো গেলে পরে আরও কোনো ছলে ঠিক আটকানো যাবে ওকে। আগে একবার আটকাই, পরেরটা পরে ভাবা যাবে। পরেরটা পরে নয়, এখনই ভেবে রাখো। আর শুভ্রর বিয়েতে আমাদের কোনো হাত নেই। ওর মা বাবা আছে। আমরা বললেই সবটা হয়ে যাবে না? কেন হবে না? ঠিকই হবে। রৌদ্রকে আটকানোর একটা মাত্র সুযোগ এটা। এমনিতেও মেঘাকে এই বাড়িতে দেখার পর রৌদ্র আরও বেশি রেগে আছে হয়তো। দেখলেন না কাল চর মারল কীভাবে? রৌদ্রকে আটকান, আর তারপর মেঘাকে তাড়ান এই বাড়ি থেকে। ওই মেয়ে এই বাড়িতে থাকলে আমার ছেলে থাকবে না। আর কতদিন থাকবে ওই মেয়েটা আমাদের কাছে? অনেক তো হলো। রুবিনা, মুখ সামলে কথা বলো। আকস্মিক ধমকে চমকে উঠলেন রুবিনা কাবির। তোফায়েল কাবির ধমকেই তিক্ত স্বরে বললেন, মেঘা এমনি এমনি আমাদের বাড়িতে নেই। কেন আছে তা তোমার অজানা নয়। আর কতদিন আছে বা থাকবে সেটাও তোমার অজানা নয়। ওকে তাড়াবো মানে? মাথা ঠিক আছে তোমার? আরে, ওই মেয়েটাকে তো তোমার ছেলে এনে ফেলেছিল এই বাড়িতে, আর এখন তাড়াতে বলছো ওকে? কোথায় তাড়াবো? কোথায় যাবে ও? কোথায় যাবে সেটা আমি কি করে জানবো? রৌদ্র একটা ভুল করে ওকে এই বাড়িতে এনে ফেলেছিল, কিন্তু ও তো আর রৌদ্রের জন্য এই বাড়িতে পড়েনি। আর আপনার কি মনে হয় রৌদ্র ওকে মানে? আর নাকি মানবে কখনো? ও এ বাড়িতে কেন পড়ে আছে সেটা তোমার অজানা নয়। সময় আসলেও নিজেই চলে যাবে। এভাবে তোমার কাছে ক্ষুণ্ণ হতে হবে না ওকে। আর বাকি রইল তোমার ওই বেপরোয়া ছেলের কথা। ওর মানা না মানাতে কোনো যায় আসে না। তোমার ছেলের জন্য এ বাড়িতে পড়ে নেই ও। যদি বিয়ে হয়েই থাকে তাহলে ও এসে একেবারের জন্য ডিভোর্সের মাধ্যমে মেঘাকে ছাড়িয়ে নিয়ে যাবে তোমার ছেলের থেকে। আমার ছেলে নিজেই ছাড়বে ওকে। ছাড়িয়ে নিয়ে যেতে হবে না কাউকে। সেটার সময়ই বলবে। ছেলেকে নিয়ে এত দাপট মানাচ্ছে না। একটু কমন সেন্স থেকে ভাবনা চিন্তা করো, তাহলে খুশি হব। হয়েছে, আমাকে আর কমন সেন্স শেখাতে হবে না আপনার। আপনি শুধু এখন ভাইজানের সাথে কথা বলুন। শুভ্রর বিয়েটা দিয়ে দিন এবার। গাফিলতি করে আমি আমার ছেলেকে আর হারাবো না। ভেবে দেখব। এখন যাও এখান থেকে। ভেবে দেখব নয়, করতেই হবে। সময় নেই। আচ্ছা, ভাইজানকে বলি আগে। এখন যাও তুমি। সন্ধ্যা গড়িয়েছে। পশ্চিম আকাশ এখনও সিঁদুর রাঙা। মেঘার সাফা উঠেছিল ছাদে। আজান পড়তেই নিচে নামার জন্য হামলে পড়ল সাফা। বরাবরের ন্যায় আজও নিজের সাথে নিজেই চ্যালেঞ্জ ধরে। ওকে মেঘার আগে নামতেই হবে। ছাদের দরজা পর্যন্ত একসাথে এসে মেঘাকে পাশ কাটিয়ে এক ছুট লাগালো সাফা। নিজে হুড়মুড়িয়ে পা চালিয়ে মেঘাকে সাবধান করে চেঁচালো, ধীরে নাম মেঘা, নয়তো পড়ে যাবি। মেঘা দুই দিকে মাথা নাড়িয়ে শ্বাস ফেলল। এই মেয়েটা ভীষণ বাচ্চামো করে। খানিক হাসল মেঘা। 3তলা থেকে দোতলায় সেভাবে হুড়মুড়িয়ে নামতে গিয়ে সিঁড়ির ধাপে পা এলোমেলো হতে দেরি হলো না সাফার। অসাবধানতাবশত পা উঁচু নিচু হতেই এক মুহূর্ত অপেক্ষা হলো না। ভারসাম্য হারিয়ে এলোমেলো হয়ে পা পেঁচিয়ে এলো ওর। নিমিষেই শরীরটা হেলে পড়ল সামনের দিকে। রেলিং ধরতে গিয়েও টাল সামলাতে পারল না সাফা। পড়ার আগেই আশূচক তীব্র আর্তনাদে চেঁচিয়ে উঠল। ঝংকার উঠল সিঁড়ির চারপাশে। চেঁচানো শেষ হতেই স্তব্ধ হয়ে গেল আশপাশ।
পুরো সিঁড়িটা হুমড়ি খেয়ে গড়িয়ে পড়ল সাফা। দ্বিতীয়বার আর চিৎকারের জন্য মুখ খুলতে পারল না। মেয়েটার কোমর সমান চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর ঝাপটে পড়ল। তীব্র ব্যথায় মুখ সমেত কুঁচকে এলো ভ্রু। ঝমঝমিয়ে উঠল কোমল অব্যয়। কয়েক সেকেন্ডের জন্য জড়বুদ্ধি হয়ে গেল মেয়েটা। মস্তিষ্ক সজাগ হতে বিলম্ব ঘটল। ভারী শ্বাস পড়ল দীর্ঘক্ষণ বাদ। সাফা নিজে চেতনায় ফেরার আগে মেঘার বিচলিত ভরকানো কণ্ঠ ভেসে আসলো সিঁড়ির উপর থেকে। টুকটুকি। মেয়েটার সোজা সিঁড়ি গলিয়ে দোতলা এসে উল্টে পড়েছে। মেঘার ডাকে সম্বিত ফিরতেই ব্যথায় ঠোঁট কামড়ে ধরল সাফা। চোখ খিচে ফেলেছে সেই কবেই। কোমর আর পায়ে টনটনে ব্যথা অনুভব করতেই কুকিয়ে উঠল। মেঘা ওকে সামলাতে হুড়মুড়িয়ে নিচে নামার আগেই সাফা গলা চিরে চিৎকার করে উঠল ব্যথাতুর বেদনায়। ও আমার মা গো! বিছানায় বসে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে সাফা। নাকের জল চোখের জল মিলেমিশে একাকার। পায়ের গোড়ালি মোচকে বেঁকে গেছে। একটু আগে ডাক্তার এসেছিলেন, ব্যান্ডেজ করে দিয়ে গেছে। বেশি ইনজুরি না হলেও একেবারে কম কিছু হয়নি। সেই থেকেই এই মেয়ে কাঁদছে এভাবে ফ্যাচ ফ্যাচ করে। শাহিনা কাবির চরম রেগে গেছেন ওর উপর। এই মেয়ের ছটফটেপনার চঞ্চলতার জন্য তো কম বিপত্তি হয় না, যা হয় ওর নিজেরই ক্ষতি হয়। এ যেমন আজ পা মোচকে বিছানায় পড়ল, না জানি কতদিন এভাবে পড়ে থাকতে হবে। তার উপর বাড়ির সবার আদুরে রাজকন্যা। সবার মাথায় আকাশ ভেঙে পড়েছে ওর এই অবস্থা দেখে। পুরো বাড়ির সবাই সাফার ঘরে ভিড় জমিয়েছে। ওই মেয়ে কাঁদছে, আর সবাই এটা ওটা বলে কয়ে সান্ত্বনা দিচ্ছে ওকে। আহ্লাদে মাথায় তুলে ফেলেছে মেয়েকে। সবার এত এত আহ্লাদে আটখানা সাফা। এখন ব্যথা না করলেও চোখ টিপে টিপে কান্না করছে ও। শাহিনা কাবির মেয়েকে বকতে বকতে ঘর থেকে বেরিয়ে গেলেন। সাফা কান্নার বেগে ফোঁপাচ্ছে। তৌসিফ কাবির উঠে দাঁড়িয়ে মেয়েকে শান্ত স্বরে বললেন, আর কাঁদতে হবে না, ব্যথা সেরে যাবে। চুপচাপ রেস্ট নাও এখন। বলেই বেরিয়ে গেলেন তিনিও। একে একে ঘর ছাড়ল সকলে। মেঘা সাফার পাশে বসে। আদ্র বসে খাট বরাবর সামনের সোফাটায়। সামনের দিকে ঝুঁকে সরু চোখে পরখ করছে সাফাকে। শুভ্র এখনও বাড়ি ফেরেনি। আকস্মিক দরজা ঠেলে হুড়মুড়িয়ে ঢুকল সে। হন্তদন্ত হয়ে ডাকল বোনকে, টুকটুকি। ওর হতচকিত স্বরে মেঘা, আদ্র আর সাফা চকিতে তাকালো দরজার দিকে। শুভ্র দ্রুত বেগে বোনের পাশে এসে বসল। উদ্বিগ্ন হয়ে শুধালো, কি হয়েছে? শুনলাম সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলি, পা মুচকেছে। পড়লি কি করে তুই? ব্যান্ডেজ করেছে? কতটা ফ্র্যাকচার হয়েছে? ব্যথা করছে খুব? ঠিক আছিস তুই? তোকে কত বলি লাফালাফি করবি না, শুনিস কারো কথা? এখন দেখ তো কি অবস্থা করলি নিজের। ডাক্তার কি বলেছে বনু? সেরে যাবে তো পা? ওষ্ঠ উল্টায় সাফা। শুভ্রের এত এত সব প্রশ্নের উত্তর করে আদ্র। উঠে দাঁড়িয়ে এগিয়ে বলে, তোমার বোন ঢং করছে ভাইয়া। তিলকে তাল করো না তো, কিচ্ছু হয়নি ওর। জাস্ট একটু পায়ে লেগেছে। এতে এই ঢঙ্গি পুরো বাড়ি মাথায় তুলেছে। সবাই ওকে এমনভাবে ট্রিট করছো যেন আরও কত বড়সড় কিছু হয়ে গেছে। বাদ দাও ওর কথা। ওকে যত আশকারা দেবে ততই মাথায় উঠবে ও। তুমি যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। শুভ্র তবুও বিচলিত হয়ে বলল, আদ্র, মজা নিস না। এক্স্যাক্টলি বল কি হয়েছে ওর। তেমন কিছু না, ওর চপলগিরির জন্য শুধু একটু পা মচকেছে, এর বেশি কিছু হয়নি। ডোন্ট ওয়ারি। এহ, বেশি কিছু হয়নি বলেছে তোমায়। ওটা ভুয়া হাতুড়ি ডাক্তার এনেছো, তাই আমার ফ্র্যাকচার ধরতে পারিনি। পা ভেঙেছে আমার, আর ওই ব্যাটা বলছে মচকেছে আমার পা। ব্যথায় মরে যাচ্ছি আর তুমি বলছো ঢং করছি আমি? তোকে চেনা আছে আমার। চুপচাপ বসে থাক। আরও কর উড়ন চণ্ডীগিরি।
পড়ালেখায় ডাব্বা, ক্লাসে মনোযোগ নেই আর সারাদিন ধেই ধেই করে বেড়াবে। এবার বসে থাক পা ভেঙে, পেয়ে গেলি তো একটা সুযোগ। এই সুযোগে মাস কয়েক ভার্সিটি মুখো হবি না আর। স্টুপিড কোথাকার। ভার্সিটির কথা উঠতেই নেকি কান্না ছেড়ে ফোঁস করে বলে উঠল সাফা, হায় আল্লাহ, আমি তো ভুলেই গেছি। আমি না তোমার সাথে কথা বলবো না বলে প্রমিস করেছিলাম। তুমি পাক্কা 25 মিনিট ক্লাসে সবার সামনে দাঁড় করিয়ে রেখেছিলে আমায়। আই অ্যাম অ্যাংরি উইথ ইউ। বেরো আমার ঘর থেকে। আদ্র বেরিয়ে যেতে যেতে বলল, তোর ঘরে থাকতে আসিনি আমি, টুকটুকির বাচ্চা, আদ্র ভাইয়ার বাচ্চা। তোমার সাথে কোনো দিন কথা বলবো না আমি। মেঘা গালে হাত ঠেকিয়ে দুটোর বক বক শুনল। শুভ্র থামালো সাফাকে। উফ, থামবি? নিজের ভুলের জন্য আজ তোর এই দশা। এখন এভাবে পা ভেঙে কতদিন পড়ে থাকবি? রেস্ট কর এখন, আমি রুমে যাচ্ছি। শুভ্র উঠে দাঁড়াতেই সাফা হাত টেনে ধরল। বাচ্চাদের ন্যায় পিট পিট করে ভেজা চোখে তাকিয়ে বলল, চকলেট আনোনি? না, তাড়াহুড়ো করে এসেছি, মনে ছিল না, কাল এনে দেব। বলেই ঘর থেকে বেরিয়ে গেল শুভ্র। 11টা বেরিয়েছে। বাড়ির ছোট ছেলের নিরে ফেরার নাম নেই। বাড়ির চাবি আছে ওর কাছে। আজ আর অপেক্ষা করেননি রুবিনা কাবির। ছেলের অপেক্ষায় থাকতে থাকতে ঘুমে ঢলে পড়েছেন ড্রয়িং রুমের সোফায়। রৌদ্র সবে ফিরল। চাবি ঘুরিয়ে দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকল। সোজা উপরে যেতে গিয়েও থামল একটু। সোফায় রুবিনা কাবির আধশোয়া হয়ে ঘুমিয়ে আছেন। রৌদ্র বিপরীতে পা চালিয়ে তাকে ডাকল, মম। এক ডাকেই সজাগ রুবিনা কাবির ধরফরিয়ে উঠলেন। হ্যাঁ রৌদ্র, এসেছিস? চোখ লেগে এসেছিল একটু। কখন আসলি? খাবি না আজও? বেড়ে দেব খাবার? না, খিদে নেই। ঘরে গিয়ে ঘুমাও। আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে আমার অপেক্ষায় থাকবে না আর। আমি কখন ফিরবো না ফিরবো তোমাদের অপেক্ষা করে বসে থাকতে হবে না। সবাই আমার ধারধারা ছেড়ে দিয়েছে, তুমিও ছেড়ে দাও। আমায় নিয়ে ভাবতে গিয়ে নিজের আরামকে হারাম করো না, ঘুমাও গিয়ে। কথা শেষ করেই ধূপধাপ পা ফেলে উঠতে লাগলো রৌদ্র। রুবিনা কাবির নিঃশব্দে হতাশ শ্বাস ফেললেন কেবলই। ছেলেকে ডাকলেন না আজ আর। ডাকলেও এই বেপরোয়া ছেলে সাড়া দেবে না। রৌদ্র নিজের ঘরে ঢুকে লম্বা শাওয়ার নিয়েছে। এখন ঘড়ির কাঁটা প্রায় 12টার ঘর ছুঁই ছুঁই। শাওয়ার শেষে একখানা কালো টি শার্ট জড়িয়েছে গায়ে। ভেজা চুলগুলো মোছার চেষ্টা করেনি। সেভাবেই টুপটাপ পানি ঝরছে চুল থেকে। ভেজা চুল লেপ্টে কপালে। নিজের ঘর হতে বেরিয়ে টুকটুকির ঘরের সামনে এসে থামল রৌদ্র। ঘুমানোর আগে শুভ্র ফোন করেছিল ওকে। তখন টুকটুকির অবস্থা জানতে পেরেছে রৌদ্র। শোয়ার আগে একবার মেয়েটাকে দেখে গেলে মন্দ হয় না। এই রাতেই আগপিছ না ভেবে দরজায় টোকা মারে রৌদ্র। ভেতর থেকে দরজা লাগানো। বেশ কবার ধৈর্য নিয়ে টোকা মারল রৌদ্র। খুলল না দরজা। এবার সে চরম বিরক্ত হলো। জোরে শব্দ করে নক করল দরজায়। 3বারের বেলায় খুলল দরজাখানা। রৌদ্র আবার টোকা মারতে গিয়ে হাত সরিয়ে নিল। দরজা খুলল মেঘা। খুলেই ঘুমকাতর আধো চোখে রৌদ্রকে দেখে খ্যাক খ্যাক করে উঠল। প্রবলেম কি? এত রাতে ডিস্টার্ব করছেন কেন? প্রত্যুত্তরে সরু চোখে চেয়ে রৌদ্রের স্বাভাবিক কণ্ঠ। টুকটুকি কোথায়? ঘুমিয়েছে। মেঘার চোখ নিভু নিভু। ঠিকঠাক চোখ মেলে তাকায়নি এখনো। ঘুমের মধ্যে আকস্মিক ব্যাঘাত ঘটেছে। মাথা টলছে কেমন। রৌদ্র স্থির দৃষ্টি তাক করে বলল কঠিন স্বরে, তুই ঘুমাসনি কেন? খেকিয়ে উঠল মেঘা। আজব তো, ঘুম ভাঙিয়ে বলছেন আমি ঘুমাইনি কেন? কখন ঘুমাস তুই? ঘুমের ঘোরে হাই তুলে সোজাসুজি জবাব দিল মেঘা। 11টা। ঘুমের মাঝে স্বল্প এলোমেলো মস্তিষ্ক। সম্পূর্ণ সজাগ নয় মেঘা।
তাই তো ভনিতা ছাড়াই এভাবে সোজা সাপটা উত্তর করল। রৌদ্র বুঝল, বলল আকস্মিক, শোন, কাল থেকে দরজা খুলে ঘুমাবি। আমি ফেরার পর যেন এই ঘরের দরজা খোলা পাই। বুঝেছিস কি বললাম? মুখ কুঁচকে ফেলল মেঘা, ভ্রু জড়ো করে নিভু চোখে তাকালো। রৌদ্র আবার শুধালো, কি বলেছি মাথায় ঢুকেছে? ডিসগাস্টিং লোক। আপনার কথা কেন শুনবো আমি? তুই শুনবি না, তোর ঘাড়ে শুনবে। রোজ রাতে বাড়ি ফেরার পর ঘুমানোর আগে তোকে দেখা চাই আমার। যদি আমার কথার হেরফের করিস তাহলে ৪৯টা থাপ্পড়ের জায়গায় দ্বিগুণ থাপ্পড় খাবি আমার হাতে। দরজা খুলে ঘুমাবি, এটাই ফাইনাল। মেঘা ঘুমের টালে কি বুঝলো কে জানে। হাই তুলতে তুলতে মুখের উপর দরজা আটকাতে গেলে রৌদ্র বাদ সাধল। ২ হাতে ঠেস দিয়ে দরজার কপাট আটকে ধরল। দরজা মারিয়ে ঘরে ঢুকলো তড়িতে। ঝট করে পেছালো মেঘা। মেঘার দিকে এগিয়ে কিছু বুঝতে দেওয়ার আগেই ওর মাথার কাঁটাটা একটানে খুলে নিল রৌদ্র। নিমিষেই পিঠ ঝাঁপিয়ে আছড়ে পড়ল ঘনকৃষ্ণ কেশদল। মাথা হতে চোখে মুখে আছড়ে পড়তে বিলম্ব হলো না। মেঘা ঘুমের ঘোরে হতবাক হয়ে ফ্যালফ্যাল করে চাইল। হলদের ডিম লাইটের আলোয় মেঘার উপর ঝুঁকে এলো রৌদ্র। পেছাতে গিয়েও পারল না মেঘা। সূক্ষ্ম নেত্রে রৌদ্র পরখ করল ওকে। মেঘার চুলের কাঁটাটা এখন ওর হাতে। রৌদ্র কাঁটাটা তুলে মেঘার মুখের সামনে ধরল। ক্ষীণস্বরে হিসিয়ে বলল, ইউ লুক ব্রেথ টেকিং লাইক দিস। আমার সামনে আসলে এভাবেই আসবি প্লিজ। মারাত্মক লাগে তোকে দেখতে।